কিন্তু বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটা তো প্রমাণ করা যায় না, এটা অতীত প্রমাণ করে। মুখ্যমন্ত্রী বলছেন আমি 4 মাসে 5টা ফাঁসি করে 4টে ফাঁসি করিয়ে দিলাম, তাই না? 4 মাসে 4টে রেপ হয়েছে, সেটা তাহলে তো প্রমাণিত হচ্ছে। শুধু রেপ না, রেপ অ্যান্ড মার্ডার। আরজিকর কাণ্ড নিয়ে দেখলাম যেখানে সঞ্জয়ের যাবজ্জীবন হলো, এবার সেই রায়টাকে এ করে হাইকোর্টে গেছে সিবিআই, তারাও চাইছে ফাঁসি, সোমবার শুনানি। না না, ফাঁসি স্বাভাবিক দাবি, খুব ন্যাচারাল ডিমান্ড হচ্ছে ফাঁসি, খুব ন্যাচারাল ডিমান্ড ফাঁসি। সিবিআই শিয়ালদা কোর্টেও সেটাই চেয়েছিল। এবার বিচারপতি মনে করেছেন যে না, ফাঁসি দেব না, সেটা তার নিজস্ব প্রেজুডিস, তার সে অধিকার আছে, তিনি সেই অধিকার প্রয়োগ করেছেন। তার মনে হয়নি যে এটা বিরলের মধ্যে বিরলতম, সেটা তার প্রেজুডিস, এখানে সিবিআই এর কিছু করণীয় নেই। সিবিআই এর ব্যর্থতাটাকে আমি এখানে আড়াল করছি না, কিন্তু বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটা তো প্রমাণ করা যায় না, এটা অতীত প্রমাণ করে। আপনার এই মাইকটা আমি চুরি করে নিলাম, জীবনে কারণ মাইক চুরি হয়নি, এটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম। কিন্তু রোজ যদি আপনার এই বুমটা চুরি হয়, মাইকটা চুরি হয়, তাহলে কি ওটা আর বিরলের মধ্যে বিরলতম থাকে? থাকে না। তো ঠিক সেই রকমভাবে কোন কোন পরিসংখ্যানের কারণে আজকে জাজের মনে হয়েছে যে এটা বিরলের মধ্যে বিরলতম নয়, সেটা তিনিই বলতে পারবেন। সিবিআই এর ব্যর্থতা হচ্ছে আরও কারা ছিল সেটা প্রমাণ করতে না পারা। কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে প্রমাণ করার প্রশ্নাতীত, কারণ সঞ্জয়ের ক্ষেত্রে যা যা প্রমাণ দরকার সেই প্রমাণ জাজ মেনে নিয়েছে। সঞ্জয়ের ক্ষেত্রে জাজ মেনে নিয়েছেন যে এই লোকটা খুনি এবং এই লোকটা ধর্ষক, এই লোকটা সঞ্জয় রায় খুনি, এই লোকটা ধর্ষক। আমাদের রাগটা কোথায় যে আরও কারা ছিল, একা এই লোকটা এই কাজ করতে পারে না, এটা হচ্ছে আমাদের অভিমান, এটা হচ্ছে আমাদের রাগ। আর নির্যাতিতার পরিবার বলছে যে রাজ্য যখন হচ্ছে হাইকোর্টে গেছিল মামলা মানে ফাঁসি চেয়ে, তখনও তাদেরকে অর্ডার কপি দেখায়নি, এমনকি সিবিআইও চলে গেল ফাঁসি চেয়ে হাইকোর্টে, যেটা শুনানি সোমবার, নির্যাতিতার পরিবারকে অর্ডার কপি দেখানো হয়নি। আমি এর আইনি ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, এর আইনি ব্যাখ্যাটা আমি দিতে পারবো না। যে আমি দেখুন, আমি সবসময় নির্যাতিতার পরিবারের পক্ষে, তাদের সঙ্গে আমার প্রতিদিনের যোগাযোগ রেখে চলার আমি চেষ্টা করি, তারাও রাখেন। কিন্তু একটা মা, একটা বাবা তার সন্তান হারালে, হ্যাঁ, সে তখন কোনো কথা, আইন, ন্যায়, নীতি এগুলোর মধ্যে যেতে চায় না। আমি জানি না সিবিআই এক্ষেত্রে বা রাজ্য সরকার এক্ষেত্রে যেটা করেছেন সেটা আইনসঙ্গত না বেআইনি। যদি আইনসঙ্গতভাবে না দেখিয়ে থাকেন তাহলে আমার কিচ্ছু বলার নেই। আমরা দেখলাম নির্যাতিতার মা, তিনি বলছেন পুরো মেয়ের মৃত্যুর জন্য তাই মুখ্যমন্ত্রী করছেন, বাবা পদত্যাগ চাইছেন। শুধু একটা বাবা কেন, হাজার হাজার অভয়া নির্ভয়ার বাবা মা আজ পদত্যাগ চায়। মুখ্যমন্ত্রী বলছেন আমি 4 মাসে 5টা ফাঁসি করে 4টে ফাঁসি করিয়ে দিলাম, তাই না? 4 মাসে 4টে রেপ হয়েছে, সেটা তাহলে তো প্রমাণিত হচ্ছে। শুধু রেপ না, রেপ অ্যান্ড মার্ডার। একটা অভয়া 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 নিয়ে আপনারা চিৎকার করে যাচ্ছি, কিন্তু আরও অভয়ারা নীরবে নিঃশব্দে কাঁদছে, যাদের খবর কেউ নেয়নি, যাদের জন্য কেউ একটাও মোমবাতি জ্বালেনি, যাদের জন্য কেউ ধর্মতলায় রাত জাগিনি, আমিও তার মধ্যে একজন। কিন্তু তদন্ত নিয়ে তো প্রশ্ন দিলাম, বিচারকও করেছেন অনির্বাণ দাস, তার যে 172 পাতার যে রায়টা দিয়েছেন তার 151 পাতায় তিনি একেবারে, যিনি রাজ্য সরকারের তদন্তকারী অফিসার ছিলেন রূপালী মুখোপাধ্যায়, তাকে তো আমি এটাই বলি যে সিবিআই এর ব্যর্থতা এই জায়গায়। এই রূপালী মুখোপাধ্যায়কেও অ্যারেস্ট করা উচিত ছিল, এই রূপালী মুখোপাধ্যায়কেও অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ এই রূপালী মুখোপাধ্যায় তিনি প্রশ্নের বাইরে নন, তিনি এমন কিছু কাজ করে গিয়েছেন যাতে মানুষের সন্দেহ উদ্রেক হয়। মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দেখলাম আমরা অভিযুক্তর আইনজীবী কবিতা সরকার, তিনি বলছেন যে মোবাইল ফোন সেটাও নাকি নিয়ে নিয়েছিল অভিযুক্তর কাছ থেকে, তারপর বলছে তোমার ফোনে চার্জ নেই, আমরা নিয়ে যাচ্ছি, টালা থানায় পাঠানো হচ্ছে চার্জ দেওয়ার জন্য, পরে নাকি আবার দিয়ে দেওয়া হয়েছিল, আবার গ্রেপ্তারের সময় নাকি আবার নিয়ে নিয়েছিল। এই মোবাইল ফোন কেন অভিযুক্তর কাছ থেকে নেওয়া হবে? অভিযুক্তর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে নেওয়াটাই দস্তুর। তখন তো গ্রেপ্তার
না না, অভিযুক্তর কাছ থেকে তাহলে কখন নেওয়া হয়েছিল আমি বলতে পারবো না। গ্রেপ্তারের আগে যখন যদি কোনো ব্যক্তিকে আটক করা হয়, যদি কোনো ব্যক্তিকে স্ক্যানারে আনা হয়, সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনটা নিয়ে নেওয়াটাই অত্যন্ত স্বাভাবিক ঘটনা। নেওয়ার পরে ফেরত দেওয়াটা অস্বাভাবিক ঘটনা। নেওয়ার পরে ফেরত দেওয়ার পরে আবার নেওয়াটা এটা অস্বাভাবিক ঘটনা। মানে কিছু প্রমাণ লোপাট করে তারপর তার হাতে ফোন ফিরিয়ে দিয়ে তাকে দিয়ে আরও 4টে কথা বলিয়ে সেগুলো টাইম নোট করিয়ে ফোনটা যে তারই হাতে ছিল এটা করানোর চক্রান্ত কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, এগুলোই সিবিআই এর ব্যর্থতা, মানে কলকাতা পুলিশের একজন তদন্তকারী অফিসার, তিনি ওকে প্রথম ওই টালা থানার সমস্ত সেদিনের অন ডিউটি সমস্ত ব্যক্তিকে অ্যারেস্ট করা উচিত ছিল, সমস্ত ব্যক্তিকে। কারণ সবাই কোনো না কোনোভাবে জড়িত, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, উপরওয়ালার নির্দেশে হোক বা নিজের ইচ্ছায় হোক, তারা জড়িত। অতএব তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যদি থরলি চেকিং করা হতো, থরলি ইন্ট্রোগেশন করা হতো, তাহলে সম্ভব ছিল। কিন্তু মুশকিল এখনও আরেকটা বড় সমস্যা হচ্ছে, নতুন আইন অনুযায়ী আপনাকে নির্দিষ্ট দিন বলে দেওয়া আছে, এতদিনের মধ্যে চার্জশিট, এতদিনের মধ্যে জাজমেন্ট, এরকম যে নির্দিষ্ট করে দিন বলে দেওয়া আছে, এই নির্দিষ্ট দিনের মধ্যে এত দুরূহ কাজ একটা সম্পন্ন করাও কঠিন ছিল। যদি নির্দিষ্ট দিনের মধ্যে এই কাজগুলো না হতো তাহলে আসামির বেল পাওয়ার সম্ভাবনা ছিল, সম্ভাবনা না, বাই ল তাকে ছেড়ে দিতে হবে নতুন আইন অনুযায়ী। মুশকিল হচ্ছে এবার এই তাড়াহুড়োটা করতে গিয়ে তারা এমন কিছু কাজ করেছে যেখানে তাদের পারদর্শিতার উপরে প্রশ্ন উঠে যায়।